চট্টগ্রামে এলো ২৭,০০০ টন ডিজেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্য যুদ্ধের বিবেচনায় সাজানো হচ্ছে পরিকল্পনা, জানালেন অর্থমন্ত্রী। অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার, ঢাকা চেম্বারের সেমিনারে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যেতে পারছেন না লাখো প্রবাসী শ্রমিক। রেমিট্যান্স, রিজার্ভ, মুদ্রা বিনিময় হারে নেতিবাচক প্রভাবের শঙ্কা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ২৭,২০৪ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানায়, সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজটি সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় জেটিতে পৌঁছায়। সংস্থাটি বলছে, মার্চ ও এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির ঋণপত্র খোলা শেষ, যা সাধারণত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশের রিফাইনারি থেকে আসে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে সৌদি আরব, আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ব্যাহত হচ্ছে। তবে পরিশোধিত জ্বালানিবাহী জাহাজগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে নিয়মিত মিলবে বলে আশা বিপিসির। প্রতি মাসে 15টি চালানে পরিশোধিত তেল দেশে আসে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস ওয়েলবাহী একটি কার্গো শিগগিরই চট্টগ্রামে পৌঁছবে বলে জানা গেছে। এর আগে রোববার পৌঁছেছে এলপিজি, এলএনজিবাহী মোট 5টি কার্গো। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে চীন সহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই অর্থনীতির পরিকল্পনা সাজানো হবে। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবার কাছে চাচ্ছি। কিন্তু সাপ্লায়ার যে সমস্ত জায়গায় সাপ্লায়ার আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে অ্যাওয়ার আছে, আমরা কাজ করে যাচ্ছি। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, গণতান্ত্রিক রূপান্তরে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিচ্ছে সরকার। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত আলোচনায় এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। এ সময় তিনি আরও বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি, যার প্রভাব পড়েছে জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতে। ইরান যুদ্ধে আছড়ে পড়া সে ঢেউ থেকে বাইরে নেই বাংলাদেশ। দেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর মতিঝিলে আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আলোচনা সভার বক্তারা বলেন, বিশ্ব রাজনীতিতে সংকটের কারণে চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। আমরা বলছি 3 নাম্বার 1,20,00,000 বা 23 লাখের মতো, আসলে বাস্তবে ফাংশনাল 3 নাম্বার কত? বাস্তবে রিটার্ন সাবমিশন যা দিচ্ছে তার একটা বড় অংশ দেখা যাচ্ছে জিরো সাবমিশন, অর্থাৎ বড় অংশই কিন্তু ট্যাক্স নেটের বাইরে। সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের মডার্নাইজেশন বা অটোমেশন। বৈশ্বিক শুল্ক নীতি ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, ফলে বিনিয়োগ ও উৎপাদন অস্থিরতা দেখা দিতে পারে এবং অর্থনৈতিক গতি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বের প্রায় 20 শতক তেল ও গ্যাসের পরিবহন গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে ঝুঁকি তৈরি করেছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে নতুন সরকার, আর বৈশ্বিক সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। দক্ষ এবং মানবিক জনগোষ্ঠী হিসেবে তাকে গড়ে তোলা, সেটা দেশের ভেতরে কিংবা দেশের বাইরে যেখানেই তারা যাক না কেন, এমন ভাবে তাকে বর্তমান বাস্তবতার সাথে, প্রযুক্তিগত বিকাশের সাথে তাকে সক্ষম করে তোলার জায়গাতে আমাদের বিনিয়োগের অগ্রাধিকার যেমন আছে, এই বিষয়টাই সরকারের অন্যতম অগ্রাধিকারের জায়গা।
সভায় দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান আলোচকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কয়েকদিনে বাংলাদেশ থেকে ৩ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ফলে সময় মতো কাজে যোগ দিতে পারছেন না প্রায় ১ লাখ প্রবাসী শ্রমিক। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমশক্তির সবচেয়ে বড় বাজারে সশস্ত্র সংঘাত দীর্ঘস্থায়ী হলে কমবে প্রবাসী আয়। এতে বৈদেশিক মুদ্রার মজুদ, বিনিময় হারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন অনিরাপদ। হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে আকাশসীমা বন্ধ করেছে কুয়েত, আরব আমিরাত, কাতার, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। কয়েকদিনে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ৩০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশে আটকে পড়েছে হাজার হাজার কর্মী। এতক্ষণ বসে রয়েছি ২-৩ ঘন্টা, এখন আসছি এখানে ভিতরে যাইব। এখন ভিতরে যাওয়ার আগেই বলছে যে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। আমার ফ্লাইট ছিল আপনার ৩:২৫-এ কাতার হয়ে, কিন্তু ফ্লাইট বাতিল হয়ে গেছে। গবেষকরা বলছেন, ফ্লাইট বন্ধ থাকায় নতুন পুরনো শ্রমিকরা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না। যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনৈতিক মন্দায় মধ্যপ্রাচ্যে কাজ হারানোর ঝুঁকিতেও পড়তে পারেন অনেকে। তাদের আয় উপার্জনের উপরেও তার একটা প্রভাব পড়বে, যেটার প্রভাব আমাদের রিমিটান্সের উপরেও পড়বে। কারণ তারা তো আয় রোজগার করে সেই থেকেই তো রেমিটেন্সটা এখানে পাঠান। কাজেই এই যে আমাদের রিমিটেন্সের যে ঊর্ধ্বগতি ধারা বিগত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, যেটা আমাদের অর্থনীতির একটা বড় শক্তি হিসাবে এসছে, এটা কিন্তু এই মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে এটা কিন্তু বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে $৩০২ কোটি রেমিটেন্সের প্রায় ১৩৯ কোটি পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের ৮ দেশে কর্মরত শ্রমিকরা, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৪৬%। তারা যদি চাকরি হারা হয়ে যান এবং চাকরি হারা হওয়ার পরে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হন, তবে ২টি নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে। ১ নম্বর কথা হলো, ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না। ২ নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে হবে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি ২১% বেশি। এই সময়ে মোট আয় ছাড়িয়েছে $২,২৪৫ কোটি, যা বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রেখেছে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেশের অর্থনীতির অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি কমাতে না পারলে বিনিয়োগ বাড়ানো এবং বেসরকারি খাতকে শক্তিশালী করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর। সোমবার মেট্রোপলিটন চেম্বার আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা ব্যবসা ও বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা দূর করা না গেলে অর্থনীতিকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা গেলে বিনিয়োগ পরিবেশ উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। নতুন সরকারকে স্বল্পমেয়াদী পরিকল্পনার পরিবর্তে দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ করে জ্বালানি খাতে দীর্ঘদিন প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় সংকট আরও গভীর হয়েছে। দেশীয় গ্যাস উত্তোলনে যথাযথ গুরুত্ব না দিলে ভবিষ্যতে এ সংকট আরও বাড়তে পারে বলেও মনে করেন হোসেন জিল্লুর রহমান। টিউশনের যে আলোচনাগুলো, এটাতে একমাত্রিক আলোচনা অন করাপশন is not helping us. We have to have the focus on corruption. We have to have the focus on capacity, which is judged through performance, and we have to improve processes which reduce হয়রানি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন বিএবি চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, সরকারের ১ কোটি কর্মসংস্থান তৈরিতে ব্যাংকগুলোর পূর্ণ সহায়তা থাকবে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যাংকগুলোর দূরত্ব কমিয়ে আনার ওপর জোর দেয় বিএবি। এছাড়া ব্যাংকিং খাতে উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানায় বিএবি চেয়ারম্যান।
1 কোটি লোকের কর্মসংস্থান করবে, সেটা করতে গেলে এবারে সব সেক্টরে সাপোর্ট দরকার। খালি ব্যাংক সেক্টর তো ব্যাংকের অপওয়ার্ড ব্যাংক সেক্টর একটা অরিজিনাল সেক্টর যেখান থেকে ফাইন্যান্সগুলো হবে, কাজে সেটা ডিপেন্ড করে কী ধরনের প্রপোজাল আসছে ইন অর্ডার টু ক্রিয়েট মোর জব ফর দি পিপল, যেটা গভর্নমেন্টও কমিট করছে যে 1 বছরের মধ্যে 1 কোটি জব করবে। এটা ট্রিমেন্ডাস জব, তার জন্য সবারই সহযোগিতা দরকার, তাহলে আমরা করলে হবে না আর কি। তা আমরা ব্যাংকার হিসেবে যতটুকু করা দরকার ডেফিনেটলি আমরা করবো। ব্যাংকগুলোর ঋণের ঝুঁকি কমাতে ঋণ ক্ষতি বা ইসিএল পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো ঋণ খারাপ হওয়ার আগেই সম্ভাব্য ক্ষতি বিবেচনা করে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। রোববার এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই ব্যবস্থা 2028 সাল থেকে কার্যকর হবে। এ পদ্ধতি চালু হলে ব্যাংকগুলোকে সম্ভাব্য ঋণ ক্ষতির পূর্বাভাসের ভিত্তিতেই আগাম প্রভিশন রাখতে হবে। এক্ষেত্রে অতীত তথ্যের পাশাপাশি বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস বিবেচনায় নিয়ে ঋণের ঝুঁকি মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নিয়মে কোনো ঋণ খেলাপি হলেও পুরো নিরাপত্তা সঞ্চিতির চাপ একসঙ্গে নিতে হবে না। এতে ব্যাংকের মূলধন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,266 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2,65,000 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,64,948 টাকা, 21 ক্যারেট 2,52,876 টাকা এবং 18 ক্যারেটের দাম 2,16,775 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,76,943 টাকা। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর $1.37 বিলিয়ন দায় পরিশোধ করেছে সরকার। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $29.38 বিলিয়ন। এর আগে রেমিটেন্সে ভালো প্রবাহ থাকায় বাজার থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গ্রস রিজার্ভ উঠেছিল $34.10 বিলিয়ন। আঞ্চলিক আমদানির ক্ষেত্রে 9টি সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে। প্রতি 2 মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই লেনদেনে অংশ নেয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি তেল নিয়ে শঙ্কা রূপ নিয়েছে তীব্র ভোগান্তিতে। তেল কিনতে দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক জায়গায় তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন চালকরা। কোথাও কোথাও বন্ধ রাখা হয় পেট্রোল অকটেন বিক্রি। তবে খুলনা ও বরিশালে 2 দিন পর সরবরাহ বাড়ায় কমেছে ভিড়। সোমবারও সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। পেট্রোল ও অকটেনের চাহিদা বাড়ায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। মহানগর ও জেলার পাম্পগুলোতেও একই চিত্র। রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনেও প্রাইভেট কার ও মোটরসাইকেলের লাইন। সরকারের বেঁধে দেয়া নিয়মে তেল দিয়েও চাপ সামলাতে হিমশিম অবস্থা পাম্পের কর্মীদের। পেট্রোল পাম্প নিয়ে আসলাম গোলগোপুর থেকে 200 টাকা, এখন আবার এখান থেকে 200 টাকা নিতে আসছি। এভাবে নিচ্ছি, এখন কি করার। তেল পাওয়ার সম্ভাবনা বেশি নাই, আবার শুনছি যে তেল আছে স্টকে। হ্যাঁ, এই আশঙ্কার জন্য তেলটা নিয়ে আসছি। পর্যাপ্ত মজুদ না থাকার অজুহাতে রংপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িক বন্ধ হয়ে যায়। তবে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেন গ্রাহকরা। এখন আমার মনে করেন যে দিনে 200 টাকার বেশি তেল লাগে। এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, এই যে একটা স্টেশনে আসলাম, এই স্টেশনে হয়তো আবার পাবো না, পরে আমার সামনে আরেকটা স্টেশনে গিয়ে আরো 200 টাকার তেল নিতে হচ্ছে। আমার যে স্টক ছিল সব ড্রাই হয়ে গেছে, এখন আপাতত বন্ধ। তেল আবার ডিপো থেকে আসলে আবার চালু হবে। এদিকে বরিশালের পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকায় স্বস্তিতে যানবাহনের চালকরা। খুলনাতেও পাম্পে তেলের সরবরাহ বাড়ায় ভোগান্তি কমেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে 200 টাকার তেল পাইছি। তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া সরকার থেকে, আমি যেটা চাইছি সেটা কিন্তু এখান থেকে পাইছি। সিরিয়াল আছে, যেহেতু সংকট ছিল সবাই চাচ্ছে নিতে, তো সেই সুবাদে আগের থেকে উন্নতি হচ্ছে, আমরা তেল পাচ্ছি। সরকার তেল বিক্রির সীমা বেঁধে দেওয়ার পর থেকে মেহেরপুর সহ অন্যান্য জেলার পাম্পগুলোতে
সকাল থেকে গভীর রাত পর্যন্ত কমছে না ভিড়। অনেক পাম্পেই তেলের মজুদ শেষ বলে জানান মালিকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলমান ইসরায়েল ইরান সংঘাতের প্রভাবে টানা 5 কার্যদিবস কমার পর ইতিবাচক ধারায় ফিরেছে ঢাকার শেয়ার বাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 132 পয়েন্টের বেশি। এ সময় ডিএসইতে হাতবদল হওয়া শেয়ারের 90 ভাগের দর বেড়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 115 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 82.55 পয়েন্ট। সোমবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেনের শুরুর 20 মিনিটেই সূচক বাড়ে 85 পয়েন্ট। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সূচক। দিন শেষে ডিএসই সূচক 132.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5141 পয়েন্টে। সূচক 132.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5141 পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ হাতবদল হয়েছে 416 কোটি 4 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 115 কোটি 83 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয়া 388টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 351টির, কমেছে 17টির এবং অপরিবর্তিত রয়েছে 20টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক। এদিকে শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথমে আছে বেলিজিং, দ্বিতীয় অবস্থানে ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে আরামিড সিমেন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 82.55 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে মোট 48 কোটি 55 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো দেশের মুদ্রা বাজারের খবরাখবর। এবার জানাবো অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 122 টাকা 70 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 164 টাকা 79 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের আয়োজন।